দাদা, রিজুদিকে দেখে না আমার খুব ভয় করছে গো। কেমন কেমন পাগল পাগল হয়ে আছে না। সত্যি বলবো, আদিত্যদা আর কল্যাণীজির বিষয়টাও আমার মাথায় ঢোকেনি এখনো। কি করে একজন এত বড় একটা স্যাক্রিফাইস করতে পারে, তাও হাজবেন্ডের কানের জন্য। রিজুদি কি করে পারলো গো একটা গোটা সংসারকে এভাবে ভেঙে দিতে? কাল থেকে মাথাটা একেবারে গুলিয়ে আছে আমার। সোহিনী, অনেক সব কথা থাক। আমার কিরকম টেনশন হইতেছে জানিস? যদি কিছু একটা কিরম যেন একটা শুনতেছিলাম যে বৌদি ডিভোর্স না কি কইতেছিল বৌদি। কি? না না, কি শুনতে কি শুনেছো তুমি? মা, তুমি ছোটকা ছোটকা এই দেখো, এই যে এই স্ট্যাম্প পেপারটা মণিমা আমাকে দিয়ে গেল। সোহিনী, এই দেখ ডিভোর্সের পিটিশন। আমি তোরে কইছিলাম না, নিজের চোখে দেখ ডিভোর্সের পিটিশন বৌদি দিছে। আহির, আহির, রিজুদি তোমাকে ডিভোর্সের কথা বলছে, কিন্তু কেন আহির? যেন পিলু এই বাড়িতে থাকতে না পারে তাই মা। কাল গুরুজি বলছিলেন না, পিলু শুধুমাত্র গুরুজির মেয়ে নন, আমার বউ। এই সংসারটা তারও। মা ছোটকা, তোমরা এবার অন্তত কিছু বলো মণিমাকে, কিছু একটা করো প্লিজ, কিছু একটা করো। আমি বুঝতে পারছি মণিমা একটা বড় আঘাত পেয়েছে। গুরুজির একটা অতীত হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু এখানে পিলু তো কোনোভাবে দায়ী নয়। কেন দায়ী নই ওস্তাদজি? মা তো আমাকে কিছুই বলতে চায়নি, আমি জোর করে অতীতটা টেনে বের করলাম। মা বলেছিল, পিলু সবটা সামলাতে পারবি তো? তখন বড় গলায় বলেছিলাম, কেন পারবো না মা, আমি তো তোমারই মেয়ে, সবটা সামলে নেব। মামনি, এখন এখন সবটা সামলাতে গেলে বোধহয় আমার বিয়েটা ভাঙতে হবে, নয়তো ওস্তাদজি আর গান করতে পারবেন, গান নিয়ে এগোতে পারবেন না। ওস্তাদজি, বড় ম্যাডাম যা কিছু বলছেন আপনি মেনে নিন, এতে সব দিক থেকে ভালো হবে ওস্তাদজি, নয়তো আপনার গান বন্ধ হয়ে যাবে। পিলু, কি সব বলে যাচ্ছ তখন থেকে? বিয়ে ভাঙার কথা উঠছে কেন? আহির, এইসব নিয়ে তুই কিছু ভেবেছিস? দেখ দাদা তো ওই সুরমণ্ডলের গ্রান্ট নিয়ে যে আসরটা হবে সেটা নিয়ে ব্যস্ত আছে। তাছাড়া এখন বেশি দাদা বাড়িতে থাকবে না, জানিস তো। সব সম্মান সব দায়িত্ব কিন্তু তোর উপর ছেড়ে দিয়ে বসে আছে দাদা। তুই পারবি তো সুরমণ্ডলের গ্রান্টটা জোগাড় করে নিতে? না হলে এখানে যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যায় না, এর দাদার শরীরটা না নির্ঘাত ভেঙে পড়বে, জানিস তো। কাকাবাবু, গুরুজিকে আমি বুঝিয়ে বলবো, কিন্তু বিশ্বাস করুন বড় ম্যাডামের
চোখের ওপর থেকে এভাবে ঘোরাঘুরি করলে আরো অসুবিধা হবে আমাকে মেনে নিতে। মা, ছোটকা, পিলুকে বলে দাও ও যদি আমার কাছে মার খেতে না চায় তাহলে যেন ওর নিজের মুখটা বন্ধ রাখে। আহির, মা, তুমি বুঝতে পারছো না, পাকামির একটা লিমিট থাকে। ও যখন ইচ্ছে যা খুশি বলবে, এভাবে হয় নাকি? কাকা বাবু, আমার জন্যই যখন এত গন্ডগোল হচ্ছে তখন তো আমাকেই কথা বলতে হবে। তুমি আবার মুখে মুখে কথা বলছো। তুমি এখান থেকে যাও, যাও বলছি, যাও এখান থেকে। এটা কি করলি? কত এতটা বকাবকি করার কি দরকার ছিল? তো ওটা ছোট মাইয়া। ছোটকা, আমিও তো মানুষ, আমি তো যন্ত্র নই। আমি ভাবছি মণিমার সামনে গিয়ে এখন কি বলবো, কি উত্তর দেব। আর এখানে ও ওস্তাদি করছে, স্যাক্রিফাইসের কথা বলছে। বড্ড পেকেছে তোমাদের পিলু। মা, তুমি কি মণিমার সাথে কথা বলবে? তাহলে আমায় কিছু একটা করতে হবে। আহির, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। আদিত্যদার কানে যেন এসব না যায়। কাল যা খেপে গেছিল, ভাবলে আমার এখনো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, তুমি বুঝতে পারছো না, মণিমা স্ট্যাম্প পেপার আমার হাতে আহির, দেখ বাবা, আমার জানা নেই যে বাড়ির পরিবেশ কবে স্বাভাবিক হবে, কবে শান্ত হবে, আমি জানি না। তবে তুই এ নিয়ে বেশি ভাবস না, আর কিছু কইতেও যাস না, কারণ এটা কইলে এখন কমবো না, উপরন্ত বাইরে যাইব। দম আটকা যায়, কষ্ট। চল ঘুরে আসি, চল বাইরে, চল ঘরে দম আটকা আসে। আয় আয় পড়ো, পড়ো, পড়ো। ঠাকুর, এই যদি একটু ঠান্ডা করো ঠাকুর, একটু ঠান্ডা করো ঋতুদিকে। মাগো, আসলে কি বলতো আহির, তোমার কেরিয়ারটা তো সুরমণ্ডলের উপর ডিপেন্ড করে আছে। একটা প্রতিষ্ঠান ছাড়া পরিচয় হয় না, ওপরে ওঠাও যায় না। বড় ম্যাডাম, কি বলবে চটপট বলো, আমার হাতে সময় কম। নিজের বিয়ে বাঁচানোর আবেদন নিয়ে যদি এসে থাকো তাহলে বলবো কোনো লাভ হবে না। আহিরকে বলো পিটিশনটাতে সই করে কাগজটা আমায় পাঠিয়ে দিতে। বড় ম্যাডাম, কোথায় সই করতে হবে দেখিয়ে দিন। একা ওস্তাদজি সই করলেই তো হবে না, আমাকেও করতে হবে। বাবা, এ আবার কোনো নতুন নাটক বুঝি? রাখো কাগজটা ওখানে, বলছি। এখানে আসলে কি বলতো আহির, তোমার কেরিয়ারটা তো সুরমণ্ডলের উপর ডিপেন্ড করে আছে। একটা প্রতিষ্ঠান ছাড়া পরিচয় হয় না, ওপরে ওঠাও যায় না। এটা কি হচ্ছে পিলু? কি হচ্ছিল এসব? ওস্তাদজি,
আমি চাই না আমার জন্য আপনার গান নষ্ট হয়ে যাক। মা, আমি তোমায় বলেছিলাম না, পিলু যদি আমার কাছে মার খেতে না চায় তাহলে এই বিষয়ে যেন কথা না বলে। তোমাকে আমি কথাটা বলেছিলাম তো, কথাটা তুমি শুনতে পাওনি? বলো। আমি জানি ওস্তাদজি, আপনার পক্ষে সই করা সম্ভব হতো না। আর সেজন্য তুমি এই পাকামিটা করতে গেলে? মণিমার সঙ্গে তো আমি কথা বলতাম, আমার উপর এতটুকু তোমার ভরসা নেই? পিলু, আমি কিন্তু অবাধ্যতা একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না আমি। দাঁড়া না, ছাড় না, শান্ত না বাবা। ও বাবা, এই তুই এদিকে, এখানে তো কি করছিস? আহির তো তোমার থেকে বয়সে বড়, বলো। তোমার ওস্তাদজি, তোমার গুরুজি, কত সম্মান তার উপরে সে তোমার স্বামী। স্বামীর কথা তুমি শুনবে না মা? আহির, তাহলে কি আমি ধরে নেব এই ডিভোর্স পিটিশনটাতে তুমি সাইন করছো না? মণিমা, আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমার কথা অমান্য না করার, কিন্তু সকলের সামনে যে মেয়েটাকে আমি বিয়ে করেছি, আমার কেরিয়ার বাঁচানোর জন্য তার হাত আমি এভাবে ছাড়তে পারবো না মণিমা। আমি রিয়েলি সরি। তাতে যদি আমার গলা থেকে আর কিছু বেরোক বা না বেরোক, কানটা বেরোবে না। আমায় ক্ষমা করো মণিমা। রিজুলা, এসব কি হচ্ছে আমি জানতে পারি? পাগলামির একটা সীমা থাকে, পরিসীমা থাকে, আমি জানি, কিন্তু তুমি সবটা ছাড়িয়ে চলে গেছো রিজুলা। তুমি এখন আহির আর পিলুর ডিভোর্স করাতে চাইছো। হতভম্ব হয়ে যাচ্ছি আমি। হতভম্ব আমিও হয়ে যাচ্ছি আদিত্য। এ বাড়িতে যা যা কিছু ঘটছে সেসব দেখে হতভম্ব আমিও হচ্ছি। এই মেয়েটা তোমার মেয়ে, এটা আমি বিশ্বাস করি না, অথচ তুমি বিশ্বাস করে বসে আছো। আমি এটাতে হতভম্ব হচ্ছি। আহির, যে ছেলেটার কাছে গানই সব, তার গানটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে এই মেয়েটার জন্য। আমি এতে হতভম্ব হচ্ছি আদিত্য। সোহিনী মা হয়ে ছেলের জীবন নষ্ট হতে দেখছে, আমি এতেও কম হতভম্ব হচ্ছি না। আর এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি সব থেকে হতভম্ব যেটাতে হচ্ছি, সেটা হচ্ছে পিলু আর ওর মায়ের বুদ্ধি আর চাল দেখে। আস্তে আস্তে কিভাবে কবজা করতে হয় সেটা ওদের থেকে শেখবার। সবার মতামত বোঝা হয়ে গেছে আমার। এবার আমার যেটা ঠিক মনে হবে সেটা আমি করবো, তাতে তুমি একা নও শুধু, এ ঘরে যারা রয়েছে তারা প্রত্যেকে হতভম্ব হয়ে যাবে। শুনলি তোরা রিজুলার কথা? দাদা, দাদা আসলে বৌদির মাথা ঠিক নাই, কি কইতে কি কয়ে ফেলাইছে। মানে আসলে কি বলতো আদিত্যদা, দিদিভাই না একটা বড় ধাক্কা খেয়েছে, মাথার ঠিক নেই, নিজের মধ্যে নেই দিদিভাই, তাই বোধহয় এসব কাজ করছে। না, তা বলে আমি দিদিভাইয়ের কাজটা সমর্থন করছি না, যে কাজগুলো করছে সেগুলো একদম ঠিক নয়। কিন্তু জানো আদিত্যদা, আজ আমার একটা জিনিস থেকে খুব ভালো লাগছে, আহির রুখে দাঁড়িয়েছে, আহির পিলুর পাশে দাঁড়িয়েছে। এটাই তো অনেক, তাই না আদিত্যদা? আহির,
একটু শান্ত হ, ঘরে যা আহির, ঘরে যা, যা। পিলু, দুম করে সই করে দিলে কিন্তু মুশকিল হয়ে যেত। আবেগের বশে দুমদাম করে কোনো কাজ করে বসো না পিলু। পরিস্থিতি আগের মতো নেই, বুঝতেই তো পারছো। বলো, ও এখন ঘাড় নাড়লে কি হবে মা? আবার যদি কখনো বিয়ে ভাঙার সম্ভাবনা দেখা দেয়, ও সেই একই কাজই করবে। ও ভাবলো আমি কেরিয়ারের জন্য বিয়েটা ভেঙে ফেলবো। সত্যি আমি গান নিয়ে চর্চা করতে চাই। আমি এতদিন ধরে এই সাধনাই করে এসেছি, কিন্তু তা বলে এত ছোট কাজ আমি কখনো করতে পারবো না। হয়ে গেল তো, হয়ে গেল। এখন যাও, দরকারে আরতি করো, পূজা করো, কিন্তু যাই হোক একটা করো, ওর রাগটা ভাঙাইতেই হইব। পিলু, হ্যাঁ গুরুজি। পিলু, বাবা হিসেবে একটা দায়িত্ব আমি তোকে দিতে চলেছি। স্ত্রী হিসেবে সারা জীবন আহিরের পাশে থেকে তার গান যাতে নষ্ট না হয়ে যায় সেই দায়িত্ব তোকে নিতে হবে, দেখতে হবে। আর শুধু তাই নয়, নিজের প্রতিভাকেও নষ্ট হতে দিবি না পিলু। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, শক্ত হাতে তোকে সবটা সামলাতে হবে পিলু। আমি দেখতে পাচ্ছি তোর জন্য বেশ কঠিন পরীক্ষার দিন আসতে চলেছে। হ্যাঁ, আদিত্যদা এটা একদম ঠিক কথা বলেছে। পিলু, তোকে কিন্তু অনেক শক্ত হতে হবে রে। যা গিয়ে একবার দেখ আমাদের আহির কি করছে। দেখ, নিশ্চয়ই হয়তো ঘুম মেরে চুপ করে বসে আছে। যা। ওস্তাদজির গানটা যাতে নষ্ট না হয় সেটা দেখতে গেলাম, আর সব গন্ডগোল হয়ে গেল। বড় ম্যাডাম তো সহজে ছাড়বেনই না ওস্তাদজিকে। আমার জন্যই সব সমস্যায় পড়ছেন ওস্তাদজি। তুমি কেন পিছিয়ে আসছো মা? পিলুর কি ক্ষমতা আছে তোমার বিরুদ্ধে দাঁড়ানোর? আহির ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছে, ও তো পিলুকে ভালোবাসে না। তাহলে ও কেন ডিভোর্স পেপারে সাইন করবে না? ও নিশ্চয়ই সাইন করবে মা, নিশ্চয়ই করবে। কাজটা ভালো হলো না পিলু, ডিভোর্সটা হলে ভালো হতো। আহির আসলে অনেকদিন ধরে গানটা নিয়ে সাধনা করছে তো, বড় ভালো গায় ছেলেটা, ওর কোনো কেরিয়ারই হলো না। আহির তো তোমার সব কথা শোনে, আর তুমিও তো বলো যে তুমি আহিরের ভালো চাও। তাহলে ওকে বোঝালে না কেন? ডিভোর্সটা হয়ে গেলে তো ওরই ভালো হতো। নাকি তোমার মা শিখিয়ে দিয়েছেন যে পিলু যত পারিস নাটক কর, কিন্তু নিজের অধিকারটা যেন ছাড়িস না। সেটা বোকামি হবে। আমার মতন গেম প্ল্যান কর। প্রথমে ত্যাগের প্রতিমূর্তি, তারপরে দাঁত নখ সব বের করে আন। সেই মতন তুমি গেলে সাইন করতে, কিন্তু ওস্তাদজির বকুনি খেয়ে মাথা নিচু করে ফিরে চলে এলে। অথচ এইটা কিন্তু তুমি অন্য কোনো সময় করো না। যখন নিজেকে পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের মেয়ে হিসেবে দাবি করতে হয়, তখন কিন্তু তুমি
বেশ সাহসী, অথচ এই বেলায় ওস্তাদজিকে কিচ্ছুটি বলতে পারলে না। ঠিক আছে, যেটা ভালো বুঝেছো সেটা করেছো। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আহিরের গানের ক্যারিয়ারটা নষ্ট হতে। গান নিয়ে আর এগোতেই পারবে না ছেলেটা। বড় ম্যাডাম, আমার মা মাকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার জন্যেই এই এতগুলো কথা আমি চুপ করে দাঁড়িয়ে শুনলাম। গুরুজি আমাকে ওস্তাদজির গানের ভার দিয়েছেন, বলেছেন আমি যেন ওস্তাদজির পাশে থেকে ওস্তাদজিকে গান গাইতে সাহায্য করি, আর সেই কাজটা আমি করবই। কিছুতেই ওস্তাদজির গান নষ্ট হতে দেব না। গুরুজির কথাটা আমি রাখবই, ওস্তাদজির গান নষ্ট হবে না। বেশ, দেখা যাক কি হয়।